বিএনপির একটি ছাত্র উইং আছে, স্টুডেন্টস উইং আছে, ছাত্র সংগঠন আছে, তারা যদি প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বিক্ষোভ করতে চায় কালকে, তিনি দিবেন কিনা? ডক্টর ইউনূস এবং তার পুলিশ বাহিনী দিবে কিনা? তো এইসব শেখ হাসিনার আমলের যে গেম, শেখ হাসিনার আমলের যে খেলা, এইগুলো সবাই জানে বুঝে। ডক্টর ইউনূস আর তার যে এনসিপির যে 4 জন আছে, ওরা 5 জন এক গাড়িতে আইসা বলুক যে আমাকে এতগুলো লোক রিসিভ করো, দেখুক, দেখাক না, দেখাইতে বলেন। ডক্টর ইউনূস সবগুলো ইন্টারন্যাশনাল বাটপার গুলিকে এখানে সাহায্য করছে। এই উপদেষ্টা মন্ডলীতে 11 জন লোক আছে গভর্নমেন্টে, মন্ত্রীর পদমর্যাদায় 11 জন লোক আছে বিদেশি পাসপোর্ট। তো এই জন্য আমি আপনাকে বলছি, কয়েকদিন পরে আমার তো মনে হয় যে ডক্টর ইউনূসকে বাইরে নামাইতে হবে। আমরা এই সময়টা দিচ্ছি যে মানুষের কাছে প্রমাণ হোক যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক বাটপারদেরকে দিয়ে উনি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না। দেখুন যে বিএনপি অনুপস্থিত কেন? বিএনপি নিশ্চয়ই এই আন্দোলনে সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের মধ্যে একটি, যারা গত 16 বছর একেবারে 12 সাল থেকে টানা আন্দোলনটা জারি রেখেছিল, এবং বিএনপির চেয়ারপারসন থেকে আমাদের পার্টি অফিসের সর্বশেষ পিয়নটি পর্যন্ত জেল খেটেছে। এটা খুব কম ক্ষেত্রেই হয়। তো সেই ক্ষেত্রে বিএনপি যেটা বলেছে শুরু থেকে যে আওয়ামী লীগের এইটা নিষিদ্ধকরণটা দুটো প্রক্রিয়ায় হতে পারে। একটি হচ্ছে আদালতের মাধ্যমে হতে পারে, যে আইসিটি অ্যাক্টে আপনি জানেন যে আজকে আসিফ নজরুল স্বীকারও করেছেন যে আইসিটি অ্যাক্টে এটি ড্রাফটে ছিল যে কিভাবে পার্টির বিচার করা যাবে, দলের বিচারের আওতায় কিভাবে আনা যাবে, এটা ছিল ড্রাফটে। তো এটা কি বলে, তিনি বলেছেন যে এটা কেন বাদ পড়লো, এটা সবাই এর জন্য দায়ী উপদেষ্টাদের মধ্যে। তবে তিনি এটার বিরোধিতা করেন নাই এই জন্য কারণ তার ড্রাফটের বিরোধিতা তো তিনি করতে পারেন। তো আমি আপনাকে বলি যে সেই ক্ষেত্রে বিএনপির বক্তব্যটা হলো যে পার্টি কিভাবে অপ্রাসঙ্গিক হয়। আমাদের সামনে একটা পার্টি অপ্রাসঙ্গিক হওয়ার নমুনা আছে, সেটা হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ বেসিক্যালি 1952 সালে এটা বাংলাদেশের রাজনীতিতে ইরিলেভেন্ট হয়ে গেছে, কিন্তু এটা 54 সালে নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ যে ভূমিধস পরাজয় হয়, এবং তারপরে পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ ক্রমেই বিলুপ্ত হয়ে যায়। তো আপনাকে আজকে আওয়ামী লীগকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করলে, যে কোনো পার্টি যে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময়, এমনকি সর্বশেষ জামায়াতে ইসলামী, ফল তো ভালো হয় নাই। তো এই জন্য বিএনপির যে অন্যান্যদের মতামত, বিএনপি তো কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বিএনপি মনে করে যে আগামীবার নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। এই ক্ষেত্রে বিএনপির মতামতটি অন্যদের থেকে একটু আলাদা হবে, বিএনপির মতামতটি একটু ইতিহাস আশ্রয়ী হবে। তো সেই ক্ষেত্রে আজকে মঈন খান যে বক্তব্যটি রেখেছেন, যে আমরা বলেছিলাম যে শুরুতেই যে আওয়ামী লীগের বিচারটা কেন দ্রুত করা হচ্ছে না, আওয়ামী লীগকে কেন দলীয় ভাবে বিচারের আওতায় দ্রুত আনা হচ্ছে না। আপনি দেখবেন সরকারের এইসব ক্ষেত্রে কোনো নাই, কেবল উৎসাহ নাই। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ডক্টর ইউনূস এবং তার যে চিলড্রেন পার্টি, শিশু পার্টি, জাতীয় শিশু পার্টি, এনসিপি, এটা ডক্টর ইউনূস এবং ডক্টর চিলড্রেন পার্টির মধ্যে তাদের আবেগের খেলা। তো আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি উপস্থাপনা করেন দীর্ঘদিন হিসাবে, বিএনপির একটি ছাত্র উইং আছে, স্টুডেন্টস উইং আছে, ছাত্র সংগঠন আছে, তারা যদি প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বিক্ষোভ করতে চায় কালকে, তিনি দিবেন কিনা? ডক্টর ইউনূস এবং তার পুলিশ বাহিনী দিবে কিনা? তো এইসব শেখ হাসিনার আমলের যে গেম, শেখ হাসিনার আমলের যে খেলা, এইগুলো সবাই জানে বুঝে, এবং ডক্টর ইউনূস এবং তার যে 11 জন বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশে 11 জন বিদেশি পাসপোর্টধারী বিভিন্ন অঙ্গনের যে লোকজন আছে, এরা জানে বিষয়গুলো। আমরা ইতিহাস আশ্রয়ী পলিটিক্স করতে চাই। আমরা মনে করি যে
নির্বাচন হলে আওয়ামী লীগ একেবারেই আগামী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের যে মৃত্যু ঘটেছে গত 5ই আগস্ট, সেই 5ই আগস্টের মৃত আওয়ামী লীগকে দাফন কাফন করা সম্ভব হবে আগামী একটা নির্বাচনের মধ্য দিয়ে। একটা জেনুইন নির্বাচনের জন্য যে আমরা আন্দোলনটা করছিলাম 12 সালের পর থেকে, আপনি দেখুন 13 সালে যদি বিএনপি নির্বাচনে যেত, 13 সালে প্রায় 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে সবগুলোতে বিএনপি জয়ী হয়। তো তারপরেও আমরা শুধু একটা কথা, যেটা যে শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে, এই জন্য আমরা সেখানে নির্বাচনে আমরা যাই। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে যে বিএনপি একটা জেনুইন নির্বাচনের জন্য যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল, বিএনপি এখনো সেটা মনে করে যে একটা জেনুইন নির্বাচন অনেকগুলি বড় সমস্যার সমাধান করতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রাজনৈতিক দলগুলির ট্র্যাক রেকর্ড থেকে ডক্টর ইউনূসের ট্র্যাক রেকর্ড অনেক বেশি খারাপ। রাজনৈতিক দলগুলি যদি ডক্টর ইউনূসের ক্যারেক্টার ধারণ করত, তাহলে যে এরশাদ 2018-19 সাল পর্যন্ত বাংলাদেশে রাজত্ব করত। আপনি দেখান তো যে নূর হোসেন থেকে আরম্ভ করে ডাক্তার মিলন পর্যন্ত, ওইদিকে 83 সালের জয়নাল জাফর দীপালি থেকে একবার শামসুল আলম মিলন পর্যন্ত, ডক্টর ইউনূস একটা এরশাদের আমলে একটা হত্যাকাণ্ডের নিন্দা করেছে, একটা দেখান তো। বিএনপি যদি এবং ওই সময় অন্যান্য রাজনৈতিক দলগুলি যদি জাস্ট ডক্টর ইউনূসের ক্যারেক্টারকে মনে করতে ইট ইজ দ্য আইডল, এইটাই আদর্শ, তো এরশাদের কাছ থেকে গ্রামীণ ব্যাংক নেওয়া, এটাকে এক্সপান্ড করা এবং এইভাবেই থাকতো, তাহলে কি আপনি মনে করেন যে এরশাদ 90 সালে যাইতো বাংলাদেশ থেকে? আপনি দেখান তো গত 15 বছরে উনি কান্নাকাটি করেছেন যে আমি দেবদেবীদের রুশানলে পড়েছি। তো ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে আরম্ভ করে আমার ভোলার ছাত্র দলের প্রেসিডেন্ট নুরি আলম, যুব নেতা আব্দুর রহিম সহ যারা শেখ হাসিনা পাখির মতো গুলি করে হত্যা করেছে, একটা নিন্দা জানিয়েছে সেই ইউনূস, ডক্টর ইউনূস একটা নিন্দা জানিয়েছে। 1-2 জন ছাড়া এই উপদেষ্টা মন্ডলীর অন্য কেউ একটি ট্রু শব্দ করেছে শেখ হাসিনার 15 বছরে। তো আমার কথা হচ্ছে যে আপনি কুকর্ম অন্য জায়গায় হচ্ছে মানে হচ্ছে যে সে ডক্টর ইউনূস এখানে করিডোর দিয়ে দিচ্ছেন, ওখানে 53 বছরে প্রবালের কোনো ক্ষতি হলো না, আপনি ক্ষমতা এসে বলেন প্রবাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেন্ট মার্টিনে কারা দেওয়া যাবে না। তো এইসব কুকর্ম ওইদিকে হচ্ছে পর্দার আড়ালে। এখন মাঠ গরম রাখা, অন্যদেরকে ব্যস্ত রাখা, মানুষের দৃষ্টি সরিয়ে রাখা হচ্ছে, এটা হলো মূল কাজ। এবং আপনি আপনার মনে রাখুন যে ডক্টর ইউনূস এইখানে তার 2টা কাজ, একটা হচ্ছে যে সে মার্কিনীদের দালালি করবেন, উনি অন্যান্যদের জাতিগোষ্ঠীর দালালি গুলো ঠিক মতো করবেন, এইটা যেন নির্বিঘ্নে হয়। আর একটা হচ্ছে নির্বাচন যাতে যত বিলম্বিত করা যায়। কেন বিলম্বিত হলে উনি যে পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রধান, অলিখিত প্রধান এবং প্রতিষ্ঠাতারা উনি নিজে, এটা উনি প্রকাশ করেছেন যে উনি এটার প্রতিষ্ঠাতা। তো সেই ক্ষেত্রে এনসিপির প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস, অলিখিত প্রধান ডক্টর ইউনূস। তো এখন এদেরকে দিয়ে জ্যাগ করা হচ্ছে, এগুলো আমি আপনাকে বলি গণজাগরণ মঞ্চে যাদের আমাদের বিএনপির অনেকেই ছিলেন, এখন নাই, এরা পানি পাঠিয়েছেন, 2 ট্রাক পানি পাঠিয়েছেন, এই করেছেন, বলছেন না না ঠিক আছে, মুক্তিযুদ্ধের সপক্ষে তো বলছে। আমি আপনাকে একবারে আল্লাহর কসম, আমি ওই গণজাগরণ মঞ্চ আমি একটা থু ফেলতেও যাইনি, আমি দেখতে যাই, আমার ইমানের জোর সঠিক ছিল। তো সেইখানে আমি একটা বলছি যে রাজনীতিতে সবসময় পপুলিস্ট যে বিষয়গুলি, এইগুলাকে ধারণ করতে হয় না। রাজনীতিকে সঠিক লাইনে পরিচালনার জন্য কোন সময় আপনাকে আনপপুলার স্ট্যান্ডও নিতে হয়। আমরা 11-12 সালে যে খালেদা জিয়া আসার পরে খালেদা জিয়াকে মানে এয়ারপোর্টে যেভাবে জনজোয়ার হয়েছে, মানে সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করছি কিনা,
রাজনৈতিক হাওয়া পরিবর্তন হওয়ার কথা ছিল খালেদা জিয়া আসার পরে, সেটাকে মানে সেই দিকে আসলে এটা আর হচ্ছে না। এটা ডক্টর ইউনূস আর তার যে এনসিপির যে 4 জন আছে, ওরা 5 জন এক গাড়িতে আইসা বলুক যে আমাকে এতগুলো লোক রিসিভ করো, দেখুক, দেখাক না, দেখাইতে বলেন। ডক্টর ইউনূস সবগুলো ইন্টারন্যাশনাল বাটপার গুলিকে এখানে সাহায্য করছে। একটা নাম খলিল, বাংলাদেশের নাগরিক কিনা, পরে দিছে সিকিউরিটি দায়িত্ব, সিকিউরিটি অ্যাডভাইজার হতে পারে। জিজ্ঞেস সিগনাল রেজওয়ানা তো যদিও নৃবিজ্ঞানের ছাত্রী, তারপরে তো রাষ্ট্রবিজ্ঞান সংবিধান সম্বন্ধে তো পড়াইতে গেলে তো সবকিছু সম্বন্ধে মিনিমাম ধারণা রাখতে হয় যে কেউ উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হতে পারে কিনা বিদেশি নাগরিক। আপনি এই উপদেষ্টা মন্ডলীতে 11 জন লোক আছে গভর্নমেন্টে, মন্ত্রীর পদমর্যাদায় 11 জন লোক আছে বিদেশি পাসপোর্ট। তো এই জন্য আমি আপনাকে বলছি কয়েকদিন পরে আমার তো মনে হয় যে ডক্টর ইউনূসকে বাইরে নামাইতে হবে। আমরা এই সময়টা দিচ্ছি যে মানুষের কাছে প্রমাণ হোক যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক বাটপারদেরকে দিয়ে উনি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না। উনি বাংলাদেশের মানুষের জন্য ওনার কোনো দয়া মায়া কিছুই নাই। কারণ শেখ হাসিনার 15 বছর এবং এর সাথে 9 বছরে উনার একটা বিবৃতি নাই, জনগণের সপক্ষে একটা বিবৃতি নেই। তো এই জন্য ইটস এ রং চয়েস। ডক্টর ইউনূস ইজ অ্যাবসলিউটলি রং চয়েস, একটা টোটালি রং চয়েস। এই রং চয়েসকে নিয়ে আমার মনে হয় না জনগণের যে কণ্ঠ জাত ধ্বনিত প্রতিধ্বনিত হয়, জনগণের অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ কোনো কিছুই বাস্তবায়িত হবে।